আজ আমাদের অতিথি মহিবুল হাসান চৌধুরী নওফেল। বাংলাদেশের প্রাক্তনী বলবো, বাংলাদেশের আওয়ামী লীগ সরকার, যার 5 আগস্ট 2024-এ যে সরকারের পতন হয়েছিল, তখন তিনি ছিলেন শিক্ষামন্ত্রী এবং দীর্ঘদিন ধরেই তিনি ডেপুটি মিনিস্টারও ছিলেন এবং অবশ্যই তিনি সাংসদ তো বটেই ছিলেন বাংলাদেশের। এবং পরবর্তীকালে 5 আগস্টের পর তারপর যা যা বাংলাদেশের গতি প্রকৃতি সেই অনুযায়ী এগিয়েছে। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আহ, উম, আমাকে সংযুক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেল, আওয়ামী লীগ তো কোথাও নেই। আওয়ামী লীগের যে ভোট ব্লক, সেটা কি তাহলে বিএনপিতে যাবে? দেখুন, এটা খুবই আপনি এমন একটি প্রশ্ন করেছেন যেটা আম, আমার উত্তরটা কিন্তু অত সহজ হবে না। বাংলাদেশের ভোট উম, যেইভাবে করে ভোটের পরিকল্পনা করা হয়েছে সেটা কিন্তু যে উন্মুক্ত পরিবেশে ভোট হবে, শান্তিপূর্ণভাবে ভোট হবে, মানুষ ভোট দিতে যাবে, সেই ধরনের কিন্তু কোনো পরিস্থিতি সেখানে নেই। তো সুতরাং ভোটাররা, প্রথম কথা হচ্ছে ভোটাররা কি ভোট দিতে যাবেন কিনা, বেশিরভাগ ভোটাররা। হ্যাঁ, এটাও একটা আশঙ্কা রয়েছে যে ভোট কি হবে শেষ পর্যন্ত। আদৌ কি হবে কিনা। এর আগেও যখন মানে নির্দলীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার, সেনা সমর্থিত সরকার যখন ক্ষমতা দখল করেছিল, যেটা আমরা বলছি 2007-08 সালে, তখনও কিন্তু প্রায় 7বার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। হ্যাঁ, তখন কিন্তু সেই নির্বাচনে, যখন নির্বাচন হয়নি, 7বার ঘোষণা করার পরও সব শেষে যখন হয়েছে, তখন সব দলেরই অংশগ্রহণ নিশ্চিত করা গিয়েছিল। আর আরেকটি বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে দুটো নির্বাচন হয়েছিল। একটা নির্বাচনে আওয়ামী লীগ, আহ, দুটো নির্বাচন আওয়ামী লীগ করেনি। হ্যাঁ, একটা ছিল 1988 সালের নির্বাচন, আরেকটি ছিল, নির্বাচনটি ছিল 1996 সালের নির্বাচন। এই দুই নির্বাচনেই আওয়ামী লীগ ব্যতীত যে সংসদ গঠিত হয় আওয়ামী লীগকে বাদ রেখে, প্রথম 88 সালের সেই সংসদ টিকেছিল 2 বছর। সেটা সামরিক প্রধান, তৎকালীন যে সামরিক সরকারের অধীনে জেনারেল এরশাদের মতন প্রচণ্ড প্রভাবশালী এবং দোর্দণ্ড প্রতাপশালী সরকারও 2 বছরের মধ্যে তার পতন হয়েছিল। আর যখন গণতান্ত্রিক অবস্থা ফেরত আসলো, সেই 96 সালের সরকার যখন আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন করে, সেটা 15 দিনের জন্য ছিল। সেই সরকার স্থায়িত্ব পায় 15 দিন। এর আগে আরেকবার আওয়ামী লীগকে বাদ রেখে সংসদ নির্বাচন হয়, সেটা ছিল, তাও আবার সামরিক সরকার করেছিল, জেনারেল জিয়াউর রহমান। তিনি আওয়ামী লীগকে 2 ভাগ করেছিলেন, কেন ঐক্যবদ্ধ আওয়ামী লীগ তার জন্য একটা বড় হুমকি ছিল। আওয়ামী লীগ মিজান, আওয়ামী লীগ মালেক, দুটো নামে, দুজন ব্যক্তির নামে আওয়ামী লীগ সৃষ্টি করেছিলেন। তখন আমাদের নেত্রী ভারতে নির্বাসনে ছিলেন। সেই সময় 1979 সালে সেই নির্বাচনটা তিনি করেন। তার 2 বছরের মাথায় সেনা অভ্যুত্থান ঘটে এবং জিয়াউর রহমান কিন্তু চট্টগ্রামে নিহত হন, সেনাবাহিনীর হাতেই নিহত হন। তো যখনই আওয়ামী লীগকে ছাড়া সংসদ নির্বাচন হয়েছে বাংলাদেশের ইতিহাসে, তখনই দেখবেন যে হয় সামরিক শাসন এসেছে, নয় সেই সরকারের পতন ঘটেছে। তো এইবারও আমরা বিশ্বাস করি এবং আমরা মনে করি যে আমাদের বিশ্লেষণ অনুসারে আওয়ামী লীগকে ছাড়া যেই সরকারই আসবে সেই সরকার স্থায়িত্ব পাবে না। সেই সরকারকে হয় 2 বছর, যদি নির্বাচন হয়, প্রথমটা হচ্ছে যদি হুম, নির্বাচন হয়, হ্যাঁ। আর যদি নির্বাচন যদি করেই ফেলে তারা যেন তেন ভাবে, তাহলে সেই সরকারের স্থায়িত্ব পাচ্ছে না। না, এটা তো মানে আপনি ফলাফলের কথা বললেন, কিন্তু আমি জানতে চাইছিলাম যে ধরুন মানুষ যদি ভোট দিতে যান, আপনাদের যারা সমর্থক ছিলেন, আওয়ামী লীগকে তো তারা পাচ্ছেন না, তাহলে তারা কোথায় ভোট দেবেন, বিএনপি কে? ভোট দেবেন না। এর আগে নির্বাচনে যখন 96 সালে 15ই ফেব্রুয়ারি বিএনপি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করেছিল, সেই নির্বাচনে তারা ভোটার আনতে পেরেছিল জোর জবরদস্তি করে 20 শতাংশ। সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি, 20 শতাংশের বেশি তারা ভোটার আনতেই পারেনি। সেবারের সাথে এবারের পার্থক্য হচ্ছে, সেবার জামায়াত ইসলামীও সেই নির্বাচনটি বর্জন করেছিল। তো জামায়াত ইসলামীর ভোট আমরা সাধারণত ধরে নিই 5 থেকে 10% মতন হয়ে থাকে। তো এটা কি বিএনপি, এখন কি আর একটু মানে ইন্টারাপ্টই করছি আপনাকে, কিন্তু এবারে তো পরিস্থিতি অন্যরকম।
মানে জামাত তো প্রভূত শক্তিশালী হয়ে উঠে আসছে, কি মনে করছেন? দেখুন, জামায়াত ইসলামী সবচেয়ে বেশি তাদের শক্তি প্রদর্শন করছে রাজধানী ঢাকাতে, এর বাইরে। এবং সেই রাজধানী ঢাকাতে শুধুমাত্র তারা পেশি শক্তি প্রদর্শন করছে, ভোটের শক্তি না কিন্তু। যেই নির্বাচনগুলোতে তারা বিজয়ী হয়েছে, যেগুলো ছাত্র ছাত্র ছাত্র, ছাত্র হ্যাঁ। ছাত্র সংসদ নির্বাচনগুলোতে প্রথমত কিভাবে নির্বাচন হয়েছে সেটা আমি বলবো না, বলতে যাচ্ছি না। কি ধরনের ব্যাপক কারচুপি হয়েছে। দ্বিতীয়ত আমি বলবো, এর আগেও 80-র ইংরেজিতে যখন সামরিক শাসকদের অধীনে জামায়াত ইসলামী ছাত্র সংসদগুলোতে নির্বাচন করত, তারা তখনও এই ছাত্র সংসদের অনেক নির্বাচনে বিজয়ী হতো। তো ছাত্র সংসদ নির্বাচন কিন্তু বাংলাদেশে সাধারণ নির্বাচনের যেই পরিমাপক বা সাধারণ নির্বাচনের যেটা, সেটা কিন্তু কখনোই সেটা প্রতিফলিত হয় না। আমরা আমাদের সরকারের সময় যেমন বলি, আমরা যখন 2009-তে সরকার গঠন করলাম, 2015 সালে 14 সালে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়। সেখানে একটি পদ ছাড়া আওয়ামী লীগের সকলে কিন্তু পরাজিত হয়। শুধু তাই না, 2013 সালে সিটি কর্পোরেশনগুলো, অর্থাৎ আমাদের শহর অঞ্চল যেগুলো পৌরসভা, সেগুলোতে মেয়র নির্বাচন হয়। মেয়রগুলো আমাদের ওখানে সরাসরি নির্বাচিত হয়। কলকাতায় হুম যেমন হুম আপনাদের ওখানে বা হুম দিল্লিতে আমরা যেটা দেখি যে মেয়র নির্বাচিত হয় কাউন্সিলরদের ভোটে, হুম কিন্তু সেখানে হুম কিন্তু সরাসরি নির্বাচিত হয়। হুম সেখানে আমরা 6টি নির্বাচনে কিন্তু পরাজিত হয়েছি। তো নির্বাচনে জয় পরাজয় থাকে, কিন্তু জাতীয় নির্বাচনে যেখানে নৌকা মার্কা, যেটা আমাদের আওয়ামী লীগের মূল যে মার্কাটা একদম। থাকে, হুম এইটা আমাদের মানে একেবারে আমি বলবো সংস্কৃতিগত ভাবেই হুম মানুষের মনের মধ্যে আওয়ামী লীগের মার্কা হিসেবে গেঁথে গিয়েছে। সুতরাং হ্যাঁ, তারা যদি জোর জবত, আরেকটা বিষয় আছে আপনি খেয়াল করবেন, যে যদি আওয়ামী লীগ মাঠে না থাকে, তাহলে হুম বিএনপির অর্ধেক ভোটারও কিন্তু ভোট দিতে যাবে না। এটা হচ্ছে ভোটারের সাইকোলজিটা আমি এই জন্যই বলছি। 2024 সালে যখন বিএনপি ভোট বর্জন করলো, ভোটে আসলো হুম না আমাদের যে হুম নির্বাচনে, হুম তখন কিন্তু আমাদেরই বাংলাদেশ আওয়ামী লীগের একটা বিশাল ভোটার গোষ্ঠী কিন্তু ভোট কেন্দ্রে যায়নি কারণ তাদের দৃষ্টিতে তো আমার দল তো ক্ষমতায় আছেই, আমার দলকে তো ক্ষমতা থেকে সরানো হচ্ছে না বা হুম সরানো উপায় নেই, যে মূল বিরোধী দল সেটা তো নেই। সুতরাং ভোটার অ্যাপেথি যেটাকে বলা হয়, ভোটাররা কিন্তু সেখানে যায় না। একইভাবে বর্তমানে হুম, আওয়ামী লীগ যদি না থাকে, আমরা মনে হ্যাঁ। করি বিএনপির যদি 25 থেকে 30% যে শতভাগ ভোট তারা বলছে যে তাদের যে হুম, নিজস্ব ভোট ব্যাংক, সেখান থেকেও 15-20% ভোট আমার মনে হয় সেখান থেকেও আপনার মানে এর বেশি তারা কাস্টিং করাতে পারবে বলে আমার মনে হয় না। আচ্ছা, বেশ। কিন্তু আপনারা কি করছেন? মানে যে আওয়ামী লীগের সমস্ত প্রায় নেতা মন্ত্রী, তাদের বিচার হয়েছে নানা রকম মামলায়। আহ, আমরা সবাই জানে যে শাস্তি ঘোষণা হয়েছে। তো কিন্তু তারা যে যেখানে আছেন সেখান থেকে যেমন আমি আপনাদের নেত্রীর কথা বলতে পারি, শেখ হাসিনা, সজীব জয়, তাদের তো বিভিন্ন ধরনের সমাজ মাধ্যমের যে ক্যাম্পেইন বা বার্তা যাকে বলে সেগুলো আমরা পাচ্ছি। তো এই যে পরিস্থিতিটা, এখানে আওয়ামী লীগ কি যে যেখানে আছেন তারা কি কোথাও কনসলিডেশনের কিছু চেষ্টা করছেন? তারা কি কোনো ক্যাম্পেইন করছেন? তারা কি করছেন এই মুহূর্তে, বা কি কি চেষ্টা করছেন? আওয়ামী লীগের নেতৃস্থানীয় পর্যায়ের বেশিরভাগ, বলতে গেলে শতকরা 80% নেতা কিন্তু কারাগারে। আমাদের নেতৃস্থানীয় বেশিরভাগ নেতা, হ্যাঁ, খুব কম সংখ্যক নেতাই কিন্তু আত্মগোপনে যেতে পেরেছে আওয়ামী লীগের নেতৃস্থানীয় পর্যায়ে যারা, হুম আমি বলি সাংসদ বা আহ, আহ, আমাদের 300 জন সংসদ সদস্যের মধ্যে 150 জন কিন্তু কারাগারে। তারপরে আমাদের যারা চেয়ারম্যানরা ছিল উপজেলা পর্যায়ে, জনপ্রতিনিধি হিসেবে স্থানীয় সরকারে যারা ছিল, তাদের কারাগারে। প্রায় মানে 80% কারাগারে। তো সুতরাং তারা সবাই কারাগারে এবং আমাদের কর্মীদের একটা বড় অংশ কারাগারে। আমাদের এই মুহূর্তে প্রায় কারাগারেই কর্মী হিসেবে এবং নেতৃস্থানীয় পর্যায়ে প্রায় 1 লক্ষের মতন কিন্তু কারাগারে বন্দী। আর যারা দেশের বাইরে বা দেশের ভেতরে আত্মগোপনে আছে, তারা সবাই এই মুহূর্তে আত্মগোপনে আছে। কারণটা হচ্ছে, বর্তমানের এই যে সরকার, সেই সরকারটা সামরিক বাহিনী কর্তৃক সরাসরি সমর্থিত। তা হুম আমরা যখনই কোনো প্রতিবাদ সভা বা কোনো ধরনের কার্যক্রম কর্মসূচি আমরা করতে যাই, সেখানে সামরিক বাহিনীর সাথে আমাদের সরাসরি সংঘাত বেঁধে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। সামরিক বাহিনীর সাথে যখন সংঘাত বেঁধে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের সেখানে সংযমী হয়ে সেই কর্মসূচিটা মানে সংযমের মাধ্যমে পরিচালনা করে এবং সেই কর্মসূচিটা সমাপ্ত করা ছাড়া আর উপায় থাকে না। কারণ আমরা তো কোনো সামরিক
মানে দল নই যে আমরা দলমহল। হ্যাঁ। যুদ্ধ অবস্থা সৃষ্টি করব। আর আমরা যদি সেই পর্যায়ে যাই তখন তো গৃহযুদ্ধ, যেটাকে গৃহযুদ্ধই হুম, বলতে হয়। হুম। আমার দেশের সামরিক বাহিনী তার মানে এই সরকারের নির্দেশে যেভাবে করে মাঠে আছে, যেভাবে করে তাদের অত্যাচার নির্যাতন নিপীড়নের সহযোগী হয়েছে, তো সেই হিসেবে আমাদেরকে কৌশলী হতে হচ্ছে যে আমরা সামরিক বাহিনীর সাথে এখন যুদ্ধ করব না। যদি এরা কৌশলটা কি এই মুহূর্তে আপনারা কি ভাবছেন, বা প্রথম আপনি কি ভাবছেন? হ্যাঁ দেখুন, আমি আমাদের দলের কেন্দ্রীয় নীতি নির্ধারণী পর্যায়ে নেই, আমি ছিলাম, আমি একসময় দলের সাংগঠনিক সম্পাদক ছিলাম, এই মুহূর্তে আমি দলের সাংগঠনিক সম্পাদক বা কেন্দ্রীয় কমিটিতে নেই। আমাদের প্রথম লক্ষ্য, যেটা আমি যতটুকু বুঝতে পারি বা আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে, যে আমরা জনগণকে নিরুৎসাহিত করব ভোট দানের ক্ষেত্রে। তারা ভোট দিতে যাবে না, এবং সেই ক্ষেত্রে আমাদের প্রক্রিয়াটা দুটো, একটা হচ্ছে প্রচার প্রচারণা, আরেকটি হচ্ছে স্বাভাবিকভাবে প্রতিহত করা। আওয়ামী লীগ অনেকদিন ধরে প্রচার প্রচারণা করছে, এখন আমাদেরকে প্রতিহত করা ছাড়া উপায় নেই, প্রতিরোধ করা ছাড়া উপায় নেই। আমরা যতটুকু পরিমাণ শান্তিপূর্ণভাবে এই নির্বাচনে আমাদেরকে বিরত রেখে আমাদের নেত্রীকে শাস্তি ঘোষণা করে, মিথ্যা রায় ঘোষণা করে, ভুল রায়, বেআইনি অন্যায়ভাবে রায় ঘোষণা করে যেভাবে যেটা তারা করতে যাচ্ছে, আমরা সেটা সর্বোচ্চ চেষ্টা করব যে আমরা সেটা যাতে করে তারা ভণ্ডুল হয়, অর্থাৎ নির্বাচনটা যাতে করে আহ, জনগণ সেটাকে পরিত্যাগ করে, জনগণ সেটাকে তারা এই নির্বাচনকে একেবারে অগ্রাহ্য করে, সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। হুম। এখন সেই অগ্রাহ্যকৃত নির্বাচন আদৌ হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকে। সেটা যদি না হয়, তখন সেখানে নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই আসতে হবে। সেই সরকারকে নির্বাচন করার জন্য আমাদের নেতাকর্মী যারা কারাগারে আছে তাদেরকে মুক্ত করতে হবে। আমরা যারা আত্মগোপন আছি তাদেরকে সুযোগ দিতে হবে নির্বাচন করার জন্য, এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে। এটা হচ্ছে আমাদের এই মুহূর্তে একমাত্র লক্ষ্য। আর যদি আপনি ধরে নিন যে তারা একটা নির্বাচন যেনতেনভাবে করে ফেললো, হ্যাঁ, হুম, যেনতেনভাবে করে ফেলা নির্বাচনে কতজন লোক ভোট দিতে যাবে সেটা হচ্ছে কথা। খুব কম হুম, সংখ্যক মানুষ ভোট দিতে যাওয়ার পরে যেই সরকার গঠিত হবে সেটা তো দুর্বল একটা সরকার গঠিত হবে। সেই হুম। দুর্বল সরকারকে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী কতদিন রক্ষা করে চলবে? বেশি দিন না। তারা তো তাদের মনে করছেন? ক্যান্টনমেন্টে ফেরত যেতে হবে। তো যখন ক্যান্টনমেন্টে এদের দারোয়ান গোষ্ঠী, আমি দারোয়ান গোষ্ঠী বলি, এদেরকে যারা রক্ষা দিয়ে যাচ্ছে, বেআইনিভাবে যারা রক্ষা করে যাচ্ছে, তারা যখন ফেরত যাবে এবং পুলিশ বাহিনী যখন সেখানে থাকবে না বা তাদেরকে অন্যায়ভাবে রক্ষা করার কাজটা আর করবে না, তখন সেই সরকারের পক্ষে আন্দোলন সংগ্রাম থেকে রক্ষা পাওয়া তো কঠিন হয়ে যাবে। সেই হুম। সরকার আন্দোলন সংগ্রাম থেকে রক্ষা পাবে না, এবং যেই কথাই বলছি, ইতিহাসের পুনরাবৃত্তি হবে। সেটা হচ্ছে যে সেই সরকার পূর্ণ মেয়াদ তো বেশি দূরের দিন কথা। টিকবে না বলে মনে করছেন? আচ্ছা, একটা কথা বলুন যে একটু পেছন দিকে যাই, মানে 2024 যে দৃশ্য সারা পৃথিবী দেখলো, আপনারা মানে আওয়ামী লীগ তো একটা বিভিন্ন সময়ে সমস্ত, যদি আমি বছরের সংখ্যা হিসেব করি, আওয়ামী লীগ দীর্ঘ সময় বাংলাদেশ শাসন করেছে। আহ, মুজিবুর রহমান ছিলেন। এতদিনের পরেও যে দৃশ্যটা বাংলাদেশে দেখা গেল, তাহলে যে ধরুন আপনি এখনকার যে কথা বলছেন, যে একটা একনায়কতন্ত্রের কথা বলছেন, মিলিটারি শাসনের কথা বলছেন, যেগুলোর আপনারা বিরোধিতা করেন বলেই আপনারা বলে এসেছেন, এবং যেটা আপনারা যেটা আপনাদের বলেছেন, যেটা আপনাদের স্ট্যান্ড, এই দৃশ্যটা দেখার পর কোথাও কি এটা মানুষের মনে এই প্রশ্নটা আসছে, তাহলে কি অর্গানিক্যালি আসলে বাংলাদেশে মানে এই দৃশ্যটাও তো মানুষ দেখলো, মানে অর্গানিক্যালি কি তাহলে কোনো পরিবর্তন হয়নি? এই যে ধর্মের যে জায়গাটা, এবং ধর্ম নিয়ে যে সাংঘাতিক উন্মাদনা এবং তার সমস্ত নেগেটিভ জিনিসগুলো, এটাই তো দেখতে পেলো। তাহলে আপনাদের এই শাসনে আপনারা কি করলেন? দেখুন, আমাদের শাসনে তো আমরা কোনো নতুন প্রজন্ম সৃষ্টি করতে পারিনি, সেটা প্রজন্ম সৃষ্টি করার মতন দীর্ঘদিনের শাসন আমরা করতে পারিনি। আমরা যদি বলি যে আমাদের 15 বছর 3টা মেয়াদের সরকার ছিল, হুম, একটা সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে সে কিন্তু সরাসরি হুম, মূল সংখ্যাগরিষ্ঠ জনগণের যে ধর্ম অনুভূতি, সেটার সাথে কিন্তু অনেকটুকু আপোষ করেই তাকে রাষ্ট্র শাসন করতে হয়। প্রথম কথা হচ্ছে সেটা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা কোন ধরনের প্রেক্ষাপটে রাষ্ট্র ক্ষমতায় আসলাম। আমাদের আমি যদি বাংলাদেশের 54 বছরের রাষ্ট্র শাসন দেখি, মানে হুম, আমাদের সম্পূর্ণ, এর মধ্যে আওয়ামী লীগ ছিল হচ্ছে 20 বছর। হুম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসলেন 72 সালে। 72, 73, 74, 75-এ তাকে হত্যা করা হলো। হ্যাঁ, 3.5 বছর। আমার 23 বছর হচ্ছে ধর্মনিরপেক্ষ সত্যি রাষ্ট্র ক্ষমতায় ছিল।
এই 23 বছরের মধ্যে কিন্তু প্রত্যেকবারই আমাকে আক্রান্ত হতে হয়েছে ব্যাপকভাবে। আমি বলি, আমাদের 1996 সালে আমাদের সরকার ছিল 5 বছরের জন্য, হ্যাঁ, 96 থেকে 2001। সেই সরকার থাকা অবস্থাতেই জামায়াত শিবিরের ক্যাডাররা, অস্ত্রধারী ক্যাডাররা আমাদের কর্মীদেরকে হত্যা করেছে। আমি আমি যে এলাকাতে থাকি, চট্টগ্রামে, 8 মার্ডার বলে ঘটনা থেকে প্রচুর ঘটনা হয়েছে। আমরা সরকারে থাকা সত্ত্বেও আমাদের দেশের যে ধর্মান্ধ উগ্র সাম্প্রদায়িক যেই জঙ্গি গোষ্ঠী আমাদের দেশে আছে, সেটাকে আমাদের প্রতিনিয়ত প্রতিরোধ করে যুদ্ধ করে টিকে থাকতে হয়েছে। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, একটা জিনিস এখানে বুঝতে হবে, যারা আপনারা বাইরে আছেন, বাংলাদেশের বাইরে যারা আছেন, তারা অনেক সময় এটা ওভারলুক করছেন বা সেটা আপনারা বুঝছেন না। সেটা হচ্ছে, বাংলাদেশ জন্মের পর থেকে 75 সাল থেকেই একটা দীর্ঘ সময় যেই গোষ্ঠী বাংলাদেশ শাসন করেছে, তারা রাষ্ট্রীয় অর্থে রাষ্ট্রীয় অর্থে উগ্রতা, জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতাকে দীর্ঘদিন ধরে লালন করে এসেছে। আমি যদি আমার বই পুস্তকের মধ্যে পড়াই, বই পুস্তকের মধ্যে যদি সেই সাম্প্রদায়িকতার বিষ নিহিত করে দিই, আমি যদি আমার সেনা প্রতিষ্ঠান, বিচারাঙ্গন, আমলাতন্ত্র, সর্ব জায়গায় যে ধর্মীয় যে বিষয়টি, উগ্রতার বিষয়টাকে, সেটাকে প্রতিষ্ঠিত করি, এবং সেটা টানা 75 থেকে 96, মানে কয়টি প্রজন্ম সেটা তারা করেছে, আপনাকে সেটা বুঝতে হবে। 75 থেকে 96 তারা সরাসরি সেটা করেছে। আমি 96 এসে সময় পেলাম 5 বছর। আবারও কিন্তু আমাকে কিন্তু ঝেঁটিয়ে বিদায় করা হলো। হ্যাঁ, আওয়ামী লীগ যে সরকারে এই বিগত 15 বছর আমরা সেখানে একটা অবস্থা একটা তৈরি করতে পেরেছি। তবে এখানে একটা কথা বলতে চাই, আপনি যে নৃশংসতা বা যে আমাদের বিরুদ্ধে আন্দোলন যেটা দেখেছেন, সেটা কিন্তু রাজধানী ঢাকা কেন্দ্রিক। সবচাইতে বেশি হয়েছে কিন্তু রাজধানী ঢাকা কেন্দ্রিক, এবং সেইখানকার পরিস্থিতি আর সারা বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এক ছিল না। ওই ওই হ্যাঁ, তাদের না তাহলে তাহলে হ্যাঁ, তাহলে এখানে একটা প্রশ্ন আমাকে করতেই হবে। আমি যদিও মানে অন্য পরিবর্তনে বা ধর্মের জায়গায় আসবো। সেটা হচ্ছে যে এই যে দুর্নীতির যে প্রশ্ন, মানে সেটা ঢাকাতেই হোক, একটা ছোট শহরেই হোক, যেখানেই হোক, মানুষের যে আক্রোশ, একটা কোথাও রাগ না বাসা বাঁধলে কেউ কি বাইরে থেকে তাদেরকে এরকম ভাবে রাগিয়ে দিতে পারে? দুর্নীতির অভিযোগ, ধরুন আপনারা যেটা বাংলাদেশে বলে ঋণ খেলাপি থেকে শুরু করে এরকম নানা কিছুর একাধিক অভিযোগ যে উঠে এসেছে, সেটা কি আপনারা কোনোদিন ভেতরে কখনো রেট্রোস্পেক্ট করেছিলেন যতদিন আপনারা শাসন ক্ষমতায় ছিলেন? বা সেটাকে সেটাকে বুঝতে না পারাও তো এক ধরনের ব্যর্থতা। দুর্নীতির অভিযোগ বাংলাদেশের প্রত্যেকটা সরকারের বিরুদ্ধে ছিল। প্রতিটা সরকারের বিরুদ্ধেই বাংলাদেশে দুর্নীতির অভিযোগ ছিল। বিষয়টা হচ্ছে, সরকার কি দুর্নীতির অভিযোগের পরে বিচার কার্য করতে পেরেছে কিনা। আমাদের সময় যেটা হয়েছে, আমরা সেই বিচারের কাজ শুরু করার কারণে বড় বড় সংবাদ প্রচার হওয়া শুরু করেছে, যে আমার প্রধানমন্ত্রী তিনি সরাসরি বললেন যে আমার এখানে কেরানি ছিল, সেই কেরানি 400 কোটি টাকার মালিক হয়েছে, আমি তাকে ধরার জন্য দুর্নীতি দমন কমিশনকে, কিন্তু সেটাকে প্রচারিত করা হলো যে শেখ হাসিনার কেরানিও 400 কোটি টাকার মালিক হতে পারে। এবং সেটা কিন্তু আমরাই কিন্তু ব্যবস্থা নিয়েছি। আমাদের সরকারের সময় কিন্তু দুর্নীতির বিরুদ্ধে যখন ব্যবস্থাগুলো নেয়ার জন্য এই সংবাদগুলো আসতে থাকলো, সেগুলো প্রপাগান্ডা করা হয়েছে। তবে যেই মানুষগুলো বের হয়েছে বা বের করানো হয়েছে, এর মধ্যে একটা বিশাল জনগোষ্ঠী আপনি দেখবেন হচ্ছে সশস্ত্রভাবে বের হয়েছে। যারা সশস্ত্রভাবে অস্ত্র হাতে গুলি করতে করতে, পুলিশ মারতে মারতে বেরোয়, তারা কিন্তু ওই দুর্নীতির অভিযোগ বা অমুক মারা গিয়েছে, তমুক নির্যাতন বা আয়নাঘর হয়েছে বা কাকে ধরে নিয়ে গেছে সেই সুবাদে বের হয় না। আমাদের বিরুদ্ধে 14-15 সালেও কিন্তু আগুন সন্ত্রাস করার জন্য জিহাদি জঙ্গি গোষ্ঠী ব্যাপক আকারে বেরিয়েছে, কিন্তু সেই সময়টাতে আমাদের প্রশাসন যথাযথভাবে ব্যবস্থা নেওয়ায় তারা রাজধানী ঢাকা অভিমুখী কোনো লং মার্চ করতে পারেনি। 18 সালে তারা সেই প্রচেষ্টা আর করেনি, কোভিডের সময়ও সেটা করেনি, কিন্তু এইবার এসে যখন করেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে যেই প্রশাসনের কাজ ছিল রাজধানীকে নিরাপদ রাখা, যেই প্রশাসনের কাজ ছিল সেখানে দাঙ্গা হাঙ্গামা মুক্ত রাখা, তারাই সেই দাঙ্গা সৃষ্টি করার জন্য অনেকাংশে মানে সরাসরি মন্ত্রণা দিয়েছে। সুতরাং মানুষের মানুষের রাগ বা মানুষের যে ক্ষোভ, সেটাকে আপনি মানতেই চাইছেন না? না না না, সেটা সেটা তো ছিল আমি না বলছি না। কোথাও? মানুষের রাগ এবং ক্ষোভ এতটুকু ছিল না যে তারা সরকার পতনের আন্দোলনে নেমেছিল। মানুষের রাগ এবং ক্ষোভ অবশ্যই ছিল, বাংলাদেশের প্রত্যেকটা সরকারের বিরুদ্ধে মানুষের রাগ এবং ক্ষোভ থাকে, কিন্তু মানুষের রাগ এবং এবং ক্ষোভ এমন ছিল না যে যেখানে সশস্ত্রভাবে, অর্থাৎ আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে, দা ছুরি হাতে নিয়ে
মানুষ রাস্তায় নেমে আজ পর্যন্ত যেই ধরনের মব সন্ত্রাস করছে, হত্যা করছে, খুন করছে, প্রগতিশীল শক্তিকে, ধর্মনিরপেক্ষ শক্তিকে কচু কাটা করছে, সেটার সাথে তো দুর্নীতির ক্ষোভের সাথে কোনো সম্পর্ক নেই। আজকে যখন আপনি আমার সোনার বাংলা সঙ্গীত, জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে আক্রান্ত হবেন, সেটার সাথে আওয়ামী লীগের দুর্নীতির কি সম্পর্ক? আজকে যখন আপনি বাউলরা, যখন যারা বাউল সঙ্গীতের জন্য কচুকাটা করা হচ্ছে, সেটার সাথে দুর্নীতির কি সম্পর্ক? আজকে যখন মাজার সেটা বা সেটা মন্দিরের তো উপর যে হ্যাঁ, না না, সেটা তো এটাই আমি বলছি, আমাদের দেশে আপনাকে একটা সরকার আসার হবে। আগে বুঝতে পারেননি যারা না করেছিলেন না, আগে বুঝতে কতটা। পারে না। আমরা সব সময় জানতাম যে এই রাজনৈতিক অপশক্তিটা অনেক বেশি শক্তিশালী। এদের এদের শক্তিটা কত ক্ষমতাশালী তারা, সেটা আপনাকে আগে বোঝার জন্য বাংলাদেশে গিয়ে থাকতে হবে। প্রথমত আমি আপনাকে বলবো, 170 মিলিয়ন পিপল, অর্থাৎ 17 কোটি মানুষ। এই 17 কোটি মানুষের মধ্যে যদি 1% যদি উগ্রবাদে বিশ্বাস করে, সেটা কত বড় একটা গোষ্ঠী, সেটা আপনি আগে হিসাব করে দেখবেন। হ্যাঁ, 1 মিলিয়ন এইটা কিন্তু এই ওয়ান প্রশ্নটাই তো পয়েন্ট আপনাকে করতে চাইছিলাম, যে আপনি যদিও সেই বললেন যে প্রশ্নটা আপনারা অনেক অনেক দিন একসঙ্গে এভাবে শাসন আ- ক্ষমতায় ছিলেন না। আমরা আমরা যখন তাদেরকে নিয়ন্ত্রণ করেছি, আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে গিয়ে আমাদেরকে শক্ত হাতেই নিয়ন্ত্রণ করতে হয়েছে। শক্ত হাতে নিয়ন্ত্রণ করার প্রতি উত্তরে পশ্চিমা বিশ্ব কিন্তু আমাকে তখন বলছে আমি অথরাইটেরিয়ান। আমি যখন জঙ্গি নির্মূল করার জন্য শক্ত হাতে নির্মূল করছি, তাদেরকে গ্রেফতার করছি, তাদেরকে কারাগারে পুরছি, পশ্চিমারা বলছে মানবাধিকার সংস্থা, যেটা আপনার ভারতের ক্ষেত্রে বলে, কাশ্মীরের ক্ষেত্রে বলে, মণিপুরের ক্ষেত্রে বলে। হ্যাঁ, ঠিক তেমনি করে পশ্চিমারা বলেছিল, নকশালের ক্ষেত্রে বলেছিল যে ভারত তাদের মানবাধিকার লঙ্ঘন করেছে। হ্যাঁ, আমাদের বিরুদ্ধে, আমরা তো অনেক ছোট রাষ্ট্র, ভারত তো অনেক বড় রাষ্ট্র, তার পক্ষে আন্তর্জাতিক এই যে প্রেশার, সেগুলো নিয়ন্ত্রণ করা তার পক্ষে অনেক বেশি সহজ। কিন্তু আমাদের দেশের, আমাদের দলের পক্ষে এই যে পুরো মধ্যপ্রাচ্য, হ্যাঁ, পুরো মধ্যপ্রাচ্যে এবং তুরস্ক, এই যে যে সমস্ত দেশ ইসলামী উগ্র রাজনীতিকে প্রশ্রয় দেয়, আশ্রয় দেয় এবং সহযোগিতা দেয়, তাদের বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সংগ্রাম করে টিকতে টিকতে হয়েছে। পশ্চিমা বিশ্ব যখন সেই তাদের এই যে ইসলামপন্থী, মানে উগ্রপন্থীদের, আমি ইসলামপন্থী বলছি না, ইসলামিক দলগুলোর সাথে আমাদের কোনো সংঘাত নেই, কিন্তু যারা শরিয়া আইন চায় এবং বাংলাদেশে যারা শরিয়া ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়, আমরা মনে করি যে শরিয়াটা ব্যক্তিগত বিষয়, এটা রাষ্ট্রীয় বিষয় নয়। আপনি যে শরিয়া আইন মানবেন কি মানবেন না, সেটা আপনি কিন্তু ব্যক্তিগতভাবে, সেটা আপনি। কিন্তু আপনাদের মানে আওয়ামী লীগ সরকারে একের পর এক মসজিদ তৈরি করে গেছে। সরকারের কাজ কি মসজিদ তৈরি করা? অবশ্যই, এবং আমি সেদিন অবশ্যই, কিছুদিন আমি আগে আমি এখানে এখানে আমি একটা বলতে চাই, সরকারের কাজ মসজিদ অবশ্যই তৈরি করা। কেন না, আমি বলছি কেন না করলে বিপদটা আমি আপনাকে বলছি। বাংলাদেশে মাত্র সরকারি মসজিদ আছে ওই 600টাই। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সরকারি উদ্যোগ ব্যতীত যত্র তত্র, যেখানে সেখানে মসজিদ তৈরি করে যা ইচ্ছে তাই, যখন আপনি খুতবা দিবেন, বয়ান দিবেন, মানুষকে যখন আপনি মৌলবাদের দিকে, উগ্রবাদের দিকে উদ্বুদ্ধ করবেন, তখনই তো সমস্যা। রাষ্ট্র যদি ধর্মের দায়িত্ব না নেয়, তখন সেই ধর্মের দায়িত্বটা উগ্রবাদীদের হাতে চলে যায়। আমাদের লক্ষ্যটা ছিল যে সরকার যেই মসজিদ করবে, সেই মসজিদে লাইসেন্সধারী ইমাম থাকবেন। তিনি, যেটা হচ্ছে যে সমস্ত মুসলিম দেশগুলোতে শৃঙ্খলা আছে, দাঙ্গা হয় না, সমাজে ন্যূনতম শান্তি আছে, সেটা আমি যদি মালয়েশিয়ার কথা বলি বা আমি যদি আরব আমিরাতের কথা বলি, সেখানে কিন্তু আপনি আমি চাইলে গিয়ে একটা মসজিদ খুলে দিতে পারবো না। মসজিদ হবে সরকারের, কমিউনিটি। হ্যাঁ, সরকার সেটার বেতন দেবে, সরকার নির্ধারণ করবে কি প্রচারণা হবে, কি সেখানে খুতবা হবে, কি সেটা বয়ান হবে। আমাদের দেশে যেটা হয়েছে, সরকারের সক্ষমতার অভাবে দীর্ঘদিন ধরে বেশ কিছু গোষ্ঠী বিদেশ থেকে অর্থ নিয়ে এসে উগ্রবাদ প্রচারের জন্য প্রচুর সংখ্যক ধর্মীয় প্রতিষ্ঠান খুলেছে। সেগুলোকে কাউন্টার করার জন্য হয় সরকার তাদেরকে তাদের অল্টারনেটিভ দিতে হবে মানুষকে। অল্টারনেটিভটা কি? সরকারের নিয়ন্ত্রণাধীন মসজিদ মাদ্রাসা। কিন্তু আমরা সেটা কিন্তু শতভাগ করতে পারিনি। 17 কোটি মানুষের দেশে 600 মসজিদ কিছুই না, যেখানে ঢাকা শহরে একটা অলিগলিতেই থাকে 600টা মসজিদ। আমি যেটা বলছি, আমি হ্যাঁ আমি এটা এটা আমি কিছুদিন এটা বলছি, আগে আমাদের হ্যাঁ আমাদের বলুন। একটা আমাদের একটা মানে ধারণা হয়েছে কি, যারা মানে লেফট লিবারেলরা মানে আমাদের দেশে যেটা হয়েছে যে তারা বারবার শুধু বলছে আওয়ামী লীগ সরকার মসজিদ করেছে। আরে ভাই, আওয়ামী লীগ সরকার তারা রাষ্ট্রীয়, শুধু বলছেন না কিন্তু। আমি 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 কিছুদিন আমি আগে আমি 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 কি হ্যাঁ বলছি, বলুন আমি কি বলুন বলুন। যে যদি সরকার মসজিদ না করে, তখন কারা করবে? জামায়াত ইসলামী করবে, তৌহিদি জনতা করবে, উগ্রবাদীরা করবে। না না, আহ, মানে মানে
কোনটা বেশি ইম্পর্টেন্ট, মানে মসজিদ এত ইম্পর্টেন্ট, মসজিদ বলুন মন্দির বলুন, আমি যে কোনো ক্ষেত্রেই বলছি, আপনাদের যেহেতু বাংলাদেশ নিয়ে কথা বলছি আমি মসজিদের কথা বলছি। তাহলে যে এই যে অর্গানিক চেঞ্জের কথা যে বলা হচ্ছে, ধরুন আমাদের মতে আপনি আপনি তো শিক্ষামন্ত্রী হিসেবে আমি জানি, আমি যেহেতু বাংলাদেশের রাজনীতি ফলো করেছি দীর্ঘদিন ধরে, যখন আপনি শিক্ষামন্ত্রী ছিলেন আপনি সেখানে জেন্ডার ইস্যুস সেখানে কারিকুলামে এনেছিলেন, যেগুলো কিছুদিন আগে যেগুলো বাতিল করে দেওয়া হলো, কিছুই হলো। এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে এই যে মসজিদ ইত্যাদি তৈরি করা বা ধর্মের যে জায়গাটা, তাহলে সরকার না মৌলবাদকে করায় রুখতেই পারছে না, ব্যর্থতা তো মেনেই নিচ্ছেন? না, সরকার যেহেতু সক্ষমতার অভাব ছিল, ধর্মকে ফেসিলিটেট করার কিন্তু আমাদের দীর্ঘদিনের মানে সক্ষমতার অভাব ছিল। বাংলাদেশের যে সমস্ত মসজিদগুলো ছিল সেগুলো যদি সরকারের হয়ে থাকতো, এখানে আপনারা বা অন্যান্য সাংবাদিক বা লেফট লিবারালদের একটা অভিযোগ হচ্ছে মসজিদ কেন করেছে। আরে ভাই, 17 কোটি মানুষের দেশে 600 মসজিদ কিছুই না। সেই 600 মসজিদে বাংলাদেশের 1% মানুষ কিন্তু নামাজ পড়তে যায় না। যদি সরকারের সকল মসজিদ হতো, তাহলে বাংলাদেশে যে উগ্রবাদ চাষ হয়েছে দীর্ঘদিন ধরে এটা সেটা হতো হতো না। সেটা হতো না। যেহেতু সরকার মসজিদ করতে ব্যর্থ হয়েছে এবং দীর্ঘদিন ধরে বলেছে না এটা আমার কাজ না, মসজিদও আমার কাজ না, এমনকি শুধু মসজিদের কথা বলছি না, স্কুলের ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে আমাদের বিদ্যালয়গুলো হচ্ছে সেমি গভর্নমেন্ট। হ্যাঁ, হুম। যেই কারণে আমি যেহেতু শিক্ষামন্ত্রী ছিলাম, আমি সেই ক্ষেত্রে দায়িত্ব নিয়ে বলছি, আমাদের যে 30,000 সেকেন্ডারি এডুকেশনের আমাদের প্রতিষ্ঠান আছে, 30,000 প্রতিষ্ঠানের মধ্যে প্রায় আমি বলবো 90% হচ্ছে সেমি গভর্নমেন্ট। অর্থাৎ সেগুলো প্রাইভেটলি ম্যানেজড, অ্যাসিস্টেড বাই দ্য গভর্নমেন্ট, এইডেড বাই দ্য গভর্নমেন্ট। হুম। যার ফলে যেটা হচ্ছে, কারিকুলাম আমি দিচ্ছি ঠিকই, কিন্তু একটা বিশাল সংখ্যক স্কুলেও কিন্তু ওই যে উগ্রবাদী গোষ্ঠী তাদেরও কিন্তু একটা প্ররোচনা থাকে, যেহেতু সরকার দায়িত্ব নেয়নি। সরকারের যেটা সমস্যা হয়েছিল আমাদের দেশে, ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর প্রেসক্রিপশনে সরকার কোনো কিছুরই দায়িত্ব নিতে চাইতো না। এটা একটা নিও লিবারাল ইকোনমিক পলিসি নিয়ে সরকার সবসময় পরিচালিত হয়েছে। তারা শুধু ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করতো, কিন্তু সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার, বিদ্যালয় যদি বলি, ধর্মীয় প্রতিষ্ঠান যদি বলি, স্বাস্থ্য প্রতিষ্ঠান যদি বলি, সেগুলো যদি সরকার সরাসরি দায়িত্ব না নেয়, সেগুলো কিন্তু চলে যায় প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর কাছে। আমাদের দেশে জামায়াতে ইসলামী ওই যে প্যালেস্টাইনে যেমনি করে হামাস সেখানকার স্বাস্থ্য শিক্ষা এই দুটো জায়গায় যেমনি করে তারা দখলে নিয়েছে, মুসলিম ব্রাদারহুড যেভাবে করে আপনি ইজিপ্টে স্বাস্থ্য শিক্ষাকে দখলে নিয়েছে, কারণ সরকারের নিও লিবারাল পলিসি কি, আমি সেগুলোতে নিজেরা সরাসরি নিয়ন্ত্রণ করব না, এগুলো বেসরকারি উদ্যোগ হবে। হ্যাঁ, আর ওই বেসরকারি উদ্যোগের ক্ষেত্রে গিয়ে এরা সেখান দিয়ে তারা ঢুকছে। এই ফান্ডিংটা নিয়ে এসে বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে, আজকে টার্কিতে দেখুন, টার্কিতে কিন্তু একই সমস্যা সৃষ্টি হয়েছে, যে সেখানে কিন্তু উগ্রবাদী ধর্মীয় গোষ্ঠী সেখানে দীর্ঘদিন ধরে আপনার শিক্ষা এবং স্বাস্থ্যে বিনিয়োগ করতে করতে সমাজে যে প্রতিক্রিয়াশীলতা, তার তুরস্ক একসময় ধর্মনিরপেক্ষ সমাজে হিসেবে, রাষ্ট্র হিসেবে সারা বিশ্বে কিন্তু তারা প্রশংসিত ছিল। কিন্তু এরদোগানের যে উত্থান, সেই উত্থানের সাথে আপনি দেখবেন এই যে সরকার যখন তার সামাজিক পার্টিসিপেশনটা কমিয়ে দিচ্ছে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিদ্যালয় সরকার শুধু অর্থ দেবে, কিন্তু সরকারকে তো শতভাগ নিয়ন্ত্রণেও থাকতে হবে। সেই বিদ্যালয়ে কোনো বেতন নিতে গেলে কারা নিতে যাবে? পড়া- হ্যাঁ, এই যে নিওলিবারাল। পড়াশোনাটা হবে সেটাই। এই এই জায়গাটা মানে শিক্ষার যে জায়গাটা। এবং আরেকটা কথাও এখানে বলার দরকার, আমি কিছুদিন আগে না তাসলিমা নাসরিনকে আমরা ইন্টারভিউ করছিলাম। তো তাসলিমা নাসরিন দুটো কথা বলছিলেন, একটা তিনিও মসজিদের কথা বলছিলেন, যে তিনি তো ভীষণভাবে আহ, এই যে জামাতে ইসলামের যে উঠে আসা এবং ধর্মান্ধ এই যে পরিস্থিতি, একে তো ভীষণভাবেই সমালোচনা করেছেন, তিনি করেনি সেটাই তার অবস্থান। দ্বিতীয়ত তিনি বলছিলেন যে কেন কোনো জায়গায় ধর্ম নিয়ে এই যে মাতামাতি বা আহ, জায়গাটা থাকবে কেন? 18 বছর হয়ে যাবার পর সে যখন প্রাপ্তবয়স্ক হলো, সেই শিশুটি সে তখন চুজ করবে যে সে কি ধর্ম সে গ্রহণ করবে। এই যে বিষয়টার দিকে আহ, ধর্ম- যাওয়া বা এটা প্র্যাকটিস করার জন্য যে সাহস নিয়ে যে এগোনো, সেটাও কি আওয়ামী লীগের কাছে এক্সপেক্টেড ছিল? আওয়ামী লীগ কি সেটা করেছিল? সেটা 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 আওয়ামী লীগের পক্ষে কেন, সেটা বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের পক্ষে করা সম্ভব নয়। যেখানে প্রাতিষ্ঠানিক ইসলামিক শিক্ষা ঐতিহাসিকভাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে দেয়া হচ্ছে শৈশবকাল থেকে, সেখানে আপনি 18 বছর বয়সে আপনি ধর্মশিক্ষা দিবেন, সেই ধরনের রাজনৈতিক
সুইসাইড আওয়ামী লীগ না বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই করবে না, সেটা কমিউনিস্ট পার্টি যদি ক্ষমতা আসে করবে না। এক, দ্বিতীয় জিনিসটা হচ্ছে আপনাকে বুঝতে হবে আপনি একটা ইসলাম অর্থাৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে রাজনীতি করছেন। আপনি ওই সনাতন ধর্মাবলম্বী দেশ যেখানে ধর্মীয় দৃষ্টিকোণটা ভিন্ন, বা আপনি পশ্চিমের কোনো ইউরোপিয়ান কোনো খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যাগরিষ্ঠতার দেশে রাজনীতি করছেন না, আপনি রাজনীতি করছেন এমন একটি জনগোষ্ঠীর মধ্যে যেখানে দীর্ঘদিন ধরে দেশীয় এবং বিদেশি বিনিয়োগে উগ্রবাদ, জঙ্গিবাদ এবং ব্যাপক রক্ষণশীলতার চাষ করা হয়েছে। সেই ধরনের পরিস্থিতি আমাকে একটু বলতে দিন। না না, একবারে। তসলিমা নাসরিনের পলিসি সাজেশন নিয়ে তো আপনার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তো টিকতে পারলো না, তাই না? তিনি তো এখানে থাকতেই পারলেন না। তিনি ওখানে থাকতেই পারলেন না, বাংলাদেশের কথা বলছেন, তিনি তো ওয়েস্ট বেঙ্গলেই থাকতে পারেননি। তো সুতরাং আই ডোন্ট ওয়ান্ট টু মেক এনি কমেন্ট অন হোয়াট তসলিমা তাসনিম থিংস। শি ইজ নট আ সোশ্যাল পলিসি মেকার, শি ইজ নট অ্যান ইকোনমিক পলিসি মেকার, অ্যান্ড হোয়াট শি থিংস ইজ টোটালি ইররেলেভেন্ট অ্যান্ড ইনসিগনিফিকেন্ট ফর মি অ্যাজ এ পলিসি মেকার। আমি আপনাকে যেটা বলবো, আমাদের ব্যর্থতার জায়গাটা ছিল সংস্কৃতিগতভাবে। হুম, সংস্কৃতি, হুম, বাঙালি সংস্কৃতির যে চিরায়ত বৈশিষ্ট্যগুলো, একদম। সেগুলোকে আমরা যথাযথভাবে চর্চা এবং অনুশীলন যদি করতে পারতাম, সেটা আমার একটা ব্যক্তিগত হ্যাঁ, আমার বিশ্লেষণ। আমি আসতাম এটাতেই, একদমই। আমি বলুন। যেটা বলছি, আমি যেহেতু নৃতত্ত্বের ছাত্র, সেটা আমি যেটা দেখেছি যে সংস্কৃতিগতভাবে আমরা যেহেতু আমাদের দেশ আহ, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই পাঁচটা যে বেসিক নিড বাংলাদেশের অনেক পেছনে ছিল। আজকের বাংলাদেশ আপনি যেটা দেখছেন, গাড়ি ঘোড়া দৌড়চ্ছে, ফ্লাইওভার হচ্ছে, মানুষজন সুন্দর কাপড় পরে ঘুরছে, সেটা কিন্তু বাংলাদেশ 2009 সালের বাংলাদেশ ছিল না। এই পাঁচটা জায়গাটা ছিল আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের প্রথম বিনিয়োগটা ছিল এই পাঁচটা জায়গায় মানুষের আগে জীবনাচরণকে একটু উন্নত করা। পাশাপাশি সংস্কৃতির যে চর্চা, চিরায়ত বাঙালি সংস্কৃতির যে গ্রামীণ মেলাগুলো হওয়ার কথা ছিল, গ্রামের যে যাত্রা পালা গান, জারি সারি গান, তারপরে আপনার এমনকি হামদ নাত, হ্যাঁ, এমনকি গ্রামীণ যেই সংস্কৃতির মানে যে বাঙালি চর্চা, সংস্কৃতি যেটা, হ্যাঁ হ্যাঁ, সেই জায়গাটাতে গিয়ে আমার বাঙালি সংস্কৃতিটাই সম্পূর্ণ, মানে এখন হ্যাঁ, যেটা দেখা হয় যেটাতে এই যন্ত্রণাদায়ক। এই সম্পূর্ণতার জায়গায় গিয়ে কিন্তু আমি অসম্পূর্ণ রেখেছি শুধু নয়, আমি অনুপস্থিতি করেছি। আমি অনুপস্থিতিতে যেটা করেছি, আমার যে আমলাতন্ত্রটা ছিল তাদের মধ্যে সেই সংস্কৃতির চিন্তাবোধটা একেবারেই তো ছিল না। তারা শুধুমাত্র আমাদের যেটাকে বলবো অবকাঠামোগতভাবে বিনিয়োগের জন্য তারা ইন্টারেস্টেড ছিল। মনোজাগতিক পরিবর্তনের যে বিনিয়োগটার প্রয়োজন, সংস্কৃতির মাধ্যমে মানুষের মনকে আলোকিত করা, সেই দিকে তাদের চেষ্টা বা সেই দিকে তাদের দৃষ্টিটা একেবারেই ছিল না। এবং যেটা আমি 5 মাস তো সরকারে ছিলাম, আমি হুম। তার আগে উপমন্ত্রী ছিলাম 5 বছর, আমি সেটা আমি প্রত্যক্ষ করেছি। সেখানে তাদের মনোযোগটা একেবারেই ছিল না। এবং আমরাও রাজনীতিবিদ হিসেবে আমাদের মুসলিম জনমানুষ মানে সংখ্যাগরিষ্ঠ দেশেও যে ইসলামের যেই লিবারেল ইন্টারপ্রিটেশন ছিল, হুম। যে সুফি সাধকদের যে ইসলাম, বাউলের যে ইসলাম, বা গ্রাম বাংলার যেটা চিরায়ত ইসলাম ছিল, যে ইসলামের সাথে মধ্যপ্রাচ্য থেকে আমদানি রপ্তানি করা ইসলাম, কট্টরবাদী ইসলাম, অতিরক্ষণশীল ইসলাম, আর যেখানে শুধুমাত্র দাড়ি আর হিজাবের মধ্যে ইসলাম সংকুচিত হয়ে থাকবে, সেই ইসলাম নয়। যে ইসলামে সাম্যের কথা বলা আছে, বা মানে দয়ার কথা বলা আছে, মায়ার কথা বলা আছে, মানবতার কথা বলা আছে, সেই ইসলামের চর্চার জন্য যে সাংস্কৃতিক বিপ্লব বা সংস্কৃতির যেই আমার চর্চা করার কথা ছিল, সেখানে কিন্তু আমরা অনেক পিছিয়ে ছিলাম। সেটা হুম। সেটা আমি বলবো সেটা আমাদের ছিল সবচেয়ে বড় ব্যর্থতা। এবং সেই জায়গাতে গিয়ে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে উগ্র হুম। রক্ষণশীল প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যে ব্যাপক প্রচার প্রচারণা আমাদের এই প্রজন্মের সন্তানদের মধ্যে করেছে, তাদের অনেককেই কিন্তু ব্যাপকভাবে এই উগ্র রক্ষণশীল, উগ্র জঙ্গিবাদী চিন্তা এবং কথায় কথায় কোরআন হাদিসের বাইরে যাওয়া যাবে না, এই ধরনের একটা মানসিকতা তাদের মধ্যে দিয়ে দিয়েছে। সোশ্যাল ক্যাম্পেইন তো মানে আপনারাও করতে পারতেন, বা যারা এই যে লিবারেল যে জায়গা ধরুন, মানে এরই মধ্যে আমি যেমন ছায়ানটের কথা বারবার মনে আসে, তাদের গানগুলো শুনছি, রবীন্দ্রনাথকে সামনে রেখে তাদের, তো এটা তো একটা আন্দোলনই। এটা অবশ্যই, এবং সেই ছায়ানটের আন্দোলনটা রাজধানীতে তাদের বিল্ডিং এ রয়ে গেছে।
এর বাইরে আর যায়নি। মানে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হ্যাঁ, যে কিন্তু ছায়ানটের কিন্তু করছেন, এখনো করে চলেছেন। করে তো চলেছেন, সেগুলো কোনো সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট নেই। হ্যাঁ, সেগুলো আপনার আমার কাছে চোখে বেশি, আমরা যারা কসমোপলিটন মানুষ, রাজধানী ঢাকায় তারা একটা কোথাও গান বাজনা করে সেখানে টিভি মিডিয়া গিয়ে হাজির হয়, আমরা তারা দিচ্ছে কি দিচ্ছে না এটা নিয়ে একটা বেশ উদগ্রীব থাকি, একটা উজ্জীবিত হই বা যাই হোক। এটার যে হুম, প্রান্তিক পর্যায়ে গিয়ে যে এটার ইম্প্যাক্টটা প্রান্তিক হুম, পর্যায়ে, এই জন্যই কিন্তু আমার নেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীতের শিক্ষক ঢুকিয়েছিলেন। আমাকে কিন্তু এগুলো কিন্তু ধাপে ধাপে করতে হয়েছে। বাংলাদেশের চারুকলা, আর্ট করারও সেটা কিন্তু বিরোধিতা করা হয়েছে। যখন একটা একদম। উগ্র রক্ষণশীল ভয়াবহ মানে ধর্মীয় গোষ্ঠী যখন সমাজের সর্বত্র বিরাজমান থাকবে, তখন যে কত ভয়াবহতার সাথে আমাকে যুদ্ধ করতে হচ্ছে সেটা আপনি এখানে বসে, হ্যাঁ মানে ভারতে বসে বা মানে অন্যান্য দেশে বসে সেটা আপনি বুঝতে পারবেন না। বুঝতে পারবেন না এজন্যই আমার মেয়েরা যখন হাফ প্যান্ট পরে ফুটবল খেলতে গেল আমার সরকারের সময়, ব্যাপক সেখানে প্রতিক্রিয়া দেখানো হলো যে এটা অন ইসলামিক, কিন্তু আমার সরকার কিন্তু সেখানে শক্তিশালী ছিল। আমার সরকার সেটা সেখানে ইম্পোজ করেছে। হ্যাঁ, আমার সরকার সারা বাংলাদেশে প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য, মেয়েদের জন্য বঙ্গমাতা ফুটবল কাপ চালু করেছে। যে আমার বক্তব্য ছিল এরা এত ছোট বাচ্চা মেয়ে, তাদের তো মানে এখনো বয়ঃসন্ধিকাল হয়নি, তাদেরও কেন আমি এই যে মানে অতি উগ্র রক্ষণশীলতার মধ্যে তার কাপড় চোপড় নিয়ে ভাববো? সে ফুটবল খেলছে, সে ফুটবল খেলবে, এটার মধ্যে কেন এত কিছু ঢোকানো হচ্ছে? এই যে এই বিষয়গুলো আমরা কিন্তু অনেক দূরে গিয়েছিলাম, আমরা অনেক দূরে গেছিলাম, কিন্তু সমস্যা যেটা যে হয়েছে, আমাদের যে রাজধানী কেন্দ্রিক যে এলিট শ্রেণী, হ্যাঁ যে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত বা উচ্চশিক্ষিত শ্রেণী বলি, সেই ক্ষেত্রে আমাদের একটা, অবশ্যই আমি বলবো, তাদেরকে আস্থায় নিতে না পারা বা তাদের এক ধরনের ক্ষোভ বিক্ষোভের থেকে কিন্তু আমাদের সরকারে আপনি দেখবেন যে এই যে ফিনোমেনাটা হয়েছে 24 আগস্ট, হুম, 5ই আগস্টের, হুম। এটা একেবারেই কিন্তু রাজধানী ঢাকা কেন্দ্রিক ছিল। আমি যেমন চট্টগ্রাম থেকে এসেছি, সেখানে কিন্তু তেমন কোনো অভ্যুত্থান বিদ্রোহ, সেই সরকার পতনের আন্দোলন সেখানে হয়নি। না, রাজধানী কিন্তু ঢাকা হয়েছে, চট্টগ্রামে একেবারেই হয়েছে, নগণ্য, কিন্তু এইভাবে হয়নি। একেবারেই নগণ্য। তারা হুম, লক্ষ্য করেছে রাজধানী ঢাকাতে, এবং সেইখানে সেইখানে আমি বলবো আমার যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনি দেখবেন যে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশের, নর্থ সাউথ ইউনিভার্সিটি, হ্যাঁ, হুম, হুম, সেখানে হুম। ইংরেজি মাধ্যমে পড়ে আসা ছেলেরাই কিন্তু পড়ছে, মেয়েরা সেখানে পড়ছে। অত্যন্ত আধুনিক ছিল আমাদের সরকারের সময়। এই পরশুদিন দেখলাম সেখানে একটা উগ্র হ্যাঁ, জঙ্গি গোষ্ঠী নারায়ে তাকবীর, আমি বলছি না আল্লাহু আকবার বলার মধ্যে কোনো খারাপ কিছু আছে, কিন্তু এটা তো রাজনৈতিক স্লোগান হতে পারে না। নারায়ে হুম, তাকবীর আল্লাহু আকবার রাজনৈতিক স্লোগান হতে পারে না, এটা একটা ধর্মীয় বিষয়। আপনি ধর্মীয় বিষয়ে আপনি ধর্মীয় স্লোগান দেবেন, এটা তো ধর্মীয় অনুষ্ঠান হচ্ছিল না। হুম। তারা এখন সবকিছুর মধ্যে ধর্মকে সেটা সম্পৃক্ত করে এক ধরনের একটা উগ্র ধর্মীয় রাষ্ট্র পরিচালনা করতে চায়। এবং এজন্য আমি বলছি যে বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে আছে, এটা সারা বিশ্বের জন্য হুমকি স্বরূপ। সারা বিশ্বের জন্য কেন? 17 কোটি মানুষ আপনি কাগজে কলমে বলছেন সেই দেশে আছে, এই 17 কোটির মধ্যে কমপক্ষে 3 কোটি মানুষ আছে সারা বিশ্বে ছড়িয়ে। হ্যাঁ, এবারে তো তারা তো ভোট দিতে পারবেন, ইতিমধ্যে তো বলাই হয়েছে আজকে। আমি যে ওদের ঘোষণা শুনলাম বাংলাদেশের, হ্যাঁ, যে সারা বিশ্বে যারা ছড়িয়ে আছে, আপনি যদি ধরুন যে ব্যালটে তারা দিতে ভোটের পারবেন। বিষয়টা বাদ দিন, ভোটের হুম। বিষয়টা বাদ দিন, আমি বলছি না, ওখানে সংখ্যাটা দেখলাম আর কি। হুম, তাদের মধ্যে যদি আমি উগ্রবাদ চর্চা হয়, কারণ মাদার কান্ট্রিতে যখন আপনি উগ্রবাদের চর্চা হবে, আমি যদি বলি যে সিরিয়া, হ্যাঁ সিরিয়াতে যখন আইসিস সেখানে রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে গিয়েছিল, আপনি দেখবেন যে ইউরোপে সিরিয়ান যারা ছিল তাদের মধ্যে সেটা প্রভাবিত তারা হয়, হয়ে তারা হুম, সেখানে টেররিস্ট অ্যাটাকগুলো করা শুরু করে। বাংলাদেশের বাঙালি ইউরোপে আছে, আমেরিকায় আছে, অস্ট্রেলিয়ায় আছে, যুক্তরাজ্যে আছে, সর্ব জায়গায় আছে বাংলাদেশের বাঙালি। এখন মূল মাতৃদেশ, মাদারল্যান্ড, সেটা হুম। যদি উগ্রবাদে ছেয়ে যায়, সেটা যদি অতিরক্ষণশীলতায় যদি অন্ধকারের পথে হাঁটে, তখন তাদের যে প্রবাসী জনগোষ্ঠী, তাদের মধ্যেও সেটা প্রবাহিত হবে, তাদের মধ্যেও সেটা প্রভাবিত হবে, এবং প্রভাবিত হওয়ার মাধ্যমে তারা সারা বিশ্বে এই ধরনের উগ্রবাদ চাষ করা এবং সেটাকে রপ্তানি করা, সেটা ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। আপনি দেখবেন যে ইতিমধ্যে পাকিস্তানের জেনারেলরা বাংলাদেশ ভিজিট করছে, ইন্টার হ্যাঁ, সার্ভিসেস ইন্টেলিজেন্স আইএসআই বাংলাদেশ ভিজিট করছে ইতিমধ্যেই। এই যে এগুলো আমাদের অনেক মানে লিবারেলসরা
অগ্রাহ্য করছে, বিশেষ করে পশ্চিমা লিবারালসরা যেই ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে, যে কিনা এলজিবিটি কিউ মানে সমকামী অধিকার নিয়ে পশ্চিমে গিয়ে সেখানে আন্দোলন করে, আবার বাংলাদেশে বসে সামান্য সঙ্গীতের শিক্ষককেও স্কুলে থাকতে দিবে না সেই ধরনের সিদ্ধান্ত নেয়। এই ধরনের মোহাম্মদ আলী জিন্না টাইপ শাসক দিয়ে তারা তারা কিন্তু এই লিবারেলদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা মানে রিয়েল পলিটিক্স যেটা, গ্রাউন্ড পলিটিক্স যেটা, সেটা না বুঝে তারা মনে করে তাদের সাথে কেউ ইংরেজিতে সুন্দরভাবে কথা বললেই বোধহয় সে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ এবং সবচেয়ে বেশি আদর্শবাদী মানুষ। এর মতন করাপ্ট, এর মতো ক্রিমিনাল, এর মতন উগ্রপন্থী মানুষ আর দ্বিতীয়টা হয় না। বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ব্যক্তি হচ্ছে ইউনূস, কিন্তু সে 1 টাকা ট্যাক্সও দিতে চায় না। এটা যখন আপনি পশ্চিমাদেরকে বোঝাবেন যে বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল কোম্পানি, আপনি ভারতের, যদি আমি যেহেতু ভারতের উদাহরণ বারবার দিচ্ছি, ভারতে যদি রিলায়েন্সের মালিক, হ্যাঁ, আম্বানিরা যদি বলতেন যে আমি আমার যে মালিকানা টেলিফোন কোম্পানির, আমরা সেটার থেকে ট্যাক্স দিতে চাই না, কেন? কারণ আমরা অনেক দান খয়রাত করি, আমরা অনেক সামাজিক ব্যবসায় বিনিয়োগ করি, আমরা অনেকজনকে অনুদান দেই, তাহলে কি সেটা ভারত সরকার কখনো মেনে নেবে? আপনি বলুন, সেটা ভারত সরকার কখনো মেনে নেবে? এই ইউনুস বাংলাদেশের সবচেয়ে বড় টেলিফোন কোম্পানির 30% মালিক, 35% মালিক, আর বাকিটার মালিক হচ্ছে নরওয়ে, টেলিনর। কিন্তু উনি 1 টাকাও ট্যাক্স দেবেন না। কেন? কারণ তিনি নাকি এগুলো সামাজিক যোগাযোগ, সামাজিক ব্যবসায় বিনিয়োগ করছেন। তো এরকম হলে তো আমি ট্যাক্স রেভিনিউ পাবো না। যখন তাকে ট্যাক্স করতে গেল, তখন সে মানে কি হলো কি হলো, সারা বিশ্বব্যাপী মানে রই রই হই রই করে পাঠিয়ে দিল। এবং সে উগ্রবাদীদের সাথে একটা চুক্তি করলো যে হাসিনা সরকারকে সরানোর জন্য, এবং সে পশ্চিমাদেরকে রাজি করালো যে শেখ হাসিনা সরকার উগ্রবাদ দমনের নামে দমন পীড়ন করছে। এখন যখন সে রাষ্ট্র ক্ষমতা দখল করলো, তখন কিন্তু সে প্রত্যেকটা বিচ্ছিন্নতাবাদীকে, প্রত্যেকটা জঙ্গিকে, এমনকি ধর্ষককে কারাগার থেকে ছেড়ে দিল। আমি বুঝলাম আওয়ামী লীগ খুব খারাপ ছিল, আওয়ামী লীগ বাংলাদেশের অনেক খারাপ কাজ করেছে, আপনি বললেন, আমি বললাম, আমি বিশ্বাস ধরে নিলাম আমরা অনেক খুবই খারাপ ছিলাম। তা আমরা আমরা যখন নেই, আমরা যখন আত্মগোপনে, আমরা যখন কারাগারে, আমরা তো নেই। তো বাংলাদেশের আজকের অবস্থা তো খুবই ভালো হয়েছে, তাই না? তো এই যে ইউনুসীয় শাসনের মাধ্যমে বাংলাদেশে আমরা কি দেখতে পেলাম? একেবারে নৈরাজ্যের চূড়ান্ত সীমা, এবং ভবিষ্যৎ কিন্তু আরো খারাপের জন্য অপেক্ষা করছে। আমি এখানে আরেকটা জিনিস বলবো যে বিশেষ করে হিন্দু এবং সংখ্যালঘুদের, আমি হিন্দুদের কথাই বলবো, যে চরম দুর্দশার জায়গা। এবং দুদিন আগেও যারা 71-এর মুক্তিযুদ্ধে লড়েছিলেন, এরকম দুজনকে মেরে ফেলা হত্যা করা হয়েছে হয়েছে, একের পর এক, মুক্তিযোদ্ধা। হত্যা করা হয়েছে। এবং এবং সেই সময়টা এখানকার যারা একটা সময় যারা পার্টিশন দেখেছেন আর কি, আর তাদের যে কি কষ্টের মধ্যে দিয়ে এখানকার মানুষজনও গেছে সেই সময়টা, কারণ তারা চোখের সামনে সেই দেশভাগের সময়টা যেন আরেকবার দেখতে পাচ্ছিলেন, রিপ্লে হচ্ছে দেখতে পাচ্ছিলেন। তো এটা নিয়ে কি বলবেন, কি ভাবছেন, বা কি হতে পারে বলে মনে করেন? এটা নিয়ে তো সবচেয়ে বেশি সোচ্চার থাকা উচিত ওই সমস্ত লিবারেলদের। এখন আদৌ কি সেখানে ঘুম থেকে তারা জেগে উঠেছে কিনা? যে আপনি দেখবেন যে ভারতেও অনেক লিবারেল শক্তি এই ইউনুসের ব্যাপারে অন্ধ ছিল, মোহগ্রস্ত ছিল। এই যে দ্য গ্রুপ অফ, আপনি যদি অরুন্ধতী রায় এবং ইত্যাদি যারা ওয়েস্টার্ন লিবারেল, মানে অত্যন্ত লেফট লেফট মানসিকতা যারা হ্যাঁ, স্পেশালি। হ্যাঁ, মানে আমি বলবো যে মানে লেফট বলছি না, আমি বামের বিরুদ্ধে নই, আমি বলছি যে উগ্র লেফট, উগ্র লিবারেল, হ্যাঁ, মানে হাইপার লিবারেল সোসাইটি, যারা ওই যে মানে ওয়াইনিং এবং ডাইনিং পশ্চিমাদের সাথে বসে তাদের ওই আলাপ আলোচনাতেই স্বাচ্ছন্দ্য বোধ করছে, বা পশ্চিমা মহলে নিজেদেরকে বেশি মানে তুলে ধরতে চান, তাদের সেই সম্বিতটা ফেরত আসতে হবে। যে ইউনুসের মতন একটা ভয়াবহ লোককে যখন দায়িত্বে বাংলাদেশে থাকে, আপনি দেখবেন যে এই সে, আপনি আমার উপর আক্রোশ থাকতে পারে, আমি সরকারে ছিলাম, আমি 5 মাস ছিলাম, আপনি বলতে পারেন আমি খুব খারাপ ব্যক্তি, আমি সবচেয়ে দুর্নীতিবাজ মন্ত্রী, বা আমি সবচেয়ে খারাপ রাজনীতিবিদ, আমি অত্যাচার করছি, নির্যাতন করি, ধরে নিলাম আমি সত্য, আমার এই কথা সত্য। আমার পুরো দলের মধ্যে আমরা 300 জন ছিলাম শুধু সংসদ সদস্য। তাহলে আমরা 300 জনকে বাদ দিয়ে আমার দলের যে লক্ষ লক্ষ নেতাকর্মী, তারা তো কখনো সরকারের কোনো সিদ্ধান্তের সাথে ছিল না, তারা তো কোনো সরকারের ফাইল সই করেনি, তারা তো পুলিশ পরিচালনা করে না। সুতরাং আপনি তাদের সবাইকে যেভাবে হত্যাযজ্ঞের মধ্যে তাদেরকে হত্যা করছেন, আমার সনাতন ধর্মাবলম্বী মানুষ যারা, তাদের মধ্যে তারা, তাদের দোষ কি? তারা ধর্মনিরপেক্ষ শক্তিকে বাংলাদেশে ভোট দিতে চায়। হ্যাঁ, এখন ধর্মনিরপেক্ষ শক্তি প্রথমে আসে হচ্ছে আওয়ামী লীগের নাম, দ্বিতীয়ত বিএনপিও ধর্মনিরপেক্ষ রাজনীতি করে বলে নিজেদেরকে দাবি করে।
হুম এখন একটা গোষ্ঠী বাংলাদেশকে যারা পূর্ণ, জামায়াত ইসলামী একটা রাজনৈতিক দল, আমি বলবো জামায়াত ইসলামের বাইরেও একটা বিশাল যে উগ্রধর্মীয় গোষ্ঠী আছে, হুম তারা তাদের লক্ষ্য, তারা, আমি তাদের সাথে যখন ইন্টারাকশন করেছি, তাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে নাকি তারা শতভাগ মৌমিনের রাষ্ট্র বানাবে। হ্যাঁ, হুম হুম এই যে শতভাগ মৌমিনের রাষ্ট্র কিভাবে বানাবে, যে বেশিরভাগ জনগোষ্ঠী 90% মুসলমান, তারা নাকি সঠিকভাবে ইসলাম পালন করে না। প্রথমত আগে 10%কে তারা হটাবে, তারপরে সেই শতভাগকে শতভাগ মমিনে পরিণত করার জন্য তাদের যে চাপিয়ে দেওয়া উগ্র ধর্ম, সেটাকে তারা, সেটা ওই যে তালেবানরা যেটা করছে, যেটা হুম ইসলামে এই যে আফগানিস্তান। ইরানের যে মোল্লাতন্ত্র যে কাজটা করছে, সেটা তাদের লক্ষ্য। এবং সেই লক্ষ্যের ক্ষেত্রে তাদের, তারা মনে করে যে এই 10% আমাদের যে সনাতন ধর্মাবলম্বী বা অন্যান্য ধর্মাবলম্বী আছে, তারা, তার জন্য এটা প্রতিবন্ধকতা। সুতরাং তাদের প্রতি তারা চটেছে এবং তাদের প্রতি তারা আক্রমণ করছে। আর বাকি 90%-এর মধ্যেও যারা উগ্রতায় বিশ্বাস করি না, আমরা আমরা যারা মানে উগ্র রক্ষণশীল ইসলাম, যেটা উগ্র মানে বাদে বিশ্বাসী নই, আমরা যারা মাজারপন্থী, আমি বলবো সুফিবাদী, হুম আমাদের যেটা বেশিরভাগ মানুষ কিন্তু বাংলাদেশে সেই লিবারেল ইসলামটাতেই কিন্তু বিশ্বাস করে। তারা এখনো সংস্কৃতি, এখন এখনো। এখন এই জন্যই তো তারা ভোটে আমাকে যেতে দিচ্ছে না। হুম এই জন্য আপনি ভোট দিন, হুম আপনি হুম ভোট দিন, আপনি ভোট দিলে আমি আপনাকে দেখিয়ে দেবো আওয়ামী লীগের পক্ষে যারা ভোট দিবে, তারা তো উগ্রবাদ তো চায় না। এবং আওয়ামী লীগের পক্ষে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আগামীকালও যদি ভোট হয় আমরা 60%-এর বেশি পাবো। এবং বিএনপির পক্ষেও যে ভোট পড়বে, সেটার মধ্যে কিন্তু বেশিরভাগই কিন্তু উগ্রবাদ বাংলাদেশে চায় না। এমনকি জামায়াতে ইসলামীর ভোটারদের মধ্যে একটা বড় অংশ কিন্তু উগ্র ইসলামিক রাষ্ট্র বাংলাদেশে পরিণত করতে চায় না, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই। কিন্তু সেই বাংলাদেশে কমপক্ষে 15 থেকে 20% একটি জনগোষ্ঠী আছে, 15% ধরি বা 10% ধরি, যাদের মধ্যে সেই স্বপ্নটা বিদ্যমান, যে একটি কট্টর উগ্র রক্ষণশীল সমাজ যদি আমরা হতে পারি, তাহলে বোধহয় এটা ভালো হয়। এখন 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 হুম এখন 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 সমস্যাটা কোথায় আপনি দেখবেন, হুম 17 কোটির 5% কত হবে? 17 কোটির হুম 5%ও কিন্তু 170 মিলিয়ন মানুষের 5%, 100 মিলিয়নের যদি আমি ধরি, যদি ভোটার জনগোষ্ঠী ধরি, শুধু ভোটার হুম হচ্ছে অ্যাবাউট 100 মিলিয়ন, হ্যাঁ, 100-এর 5% আপনি ধরেন 5 মিলিয়ন। কারণ হুম 5 মিলিয়ন মানুষ যদি, 5 মিলিয়ন মানুষ যদি উগ্রতায় বিশ্বাস করে, সেইটা এস্তোনিয়ার জনসংখ্যার চাইতে বেশি। হ্যাঁ, কিন্তু তাহলে তাহলে আপনি সামনের আগামী 6 মাস কি দেখতে পাচ্ছেন? এবং আরো একটা জিনিস বলার, যে ধরুন একই সঙ্গে একটা গণভোটও হবে, যেটা ডিক্লেয়ার এই- হয়েছে, এই- যেটা পাকিস্তানেও কিন্তু একবার এরকম একটু গোলমাল, মানে গুলিয়ে দেওয়ার একটা জায়গা হচ্ছে নাকি? এরকম গোলমাল জেনারেল জিয়া বাংলাদেশে করতে চেয়েছিলেন, তারপর কি হয়েছে? তারপর 2 বছরের মধ্যে তিনি কিন্তু সেনা অভ্যুত্থান নিহত হয়েছেন। হ্যাঁ, তার স্বাভাবিক মৃত্যু হয়নি। হ্যাঁ, তো আচ্ছা, শুধু তাহলে আগামী আগামী মানে আগামী 6 মাস, আমি আপনি, মানে আমার এবার শেষের দিকে আমি আসছি, যে আগামী 6 মাস আপনি কি দেখতে পাচ্ছেন বা কি আশা করছেন এরকম পরিস্থিতিতে থেকেও? দেখুন, আগামী 6 মাস আমি বাংলাদেশে আরো অস্থিতিশীলতা, আরো নৈরাজ্য, আরো দুর্যোগ দেখতে পাচ্ছি। কারণ যেই রাষ্ট্রে, আমাদের দেশে যেখানে একটা উগ্র গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতায় বসে আছে, তারা চায় না কোনোভাবেই শান্তিপূর্ণভাবে একটা রাজনৈতিক সমাধানের দিকে বাংলাদেশ যাক। তারা চায় না। কারণ তাদের লক্ষ্য হচ্ছে সেখানে এমন ধরনের নৈরাজ্য করা, সেটাকে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে পরিণত করা, গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া, যাতে সেখানে শান্তিরক্ষী বাহিনী বিদেশ থেকে আনতে পারে, যাতে সেখান থেকে উগ্রবাদের রপ্তানি করা যেতে পারে ভারতে। এবং তাদের লক্ষ্য কিন্তু, তারা কিন্তু, এটা আমার কথা না, আপনি হয়তো বা বলতে পারেন আমি রাজনৈতিকভাবে একটা বক্তব্য দিচ্ছি, তারা নিজেরাই বলছে তারা মিলিশিয়া বাহিনী করতে চায় ভারতের সাথে যুদ্ধ করার জন্য। তারা নিজেরাই বলছে, ইউনূস নিজেই ঘোষণা দিয়েছে যে নর্থ ইস্ট অফ ইন্ডিয়া, তারপরে আশেপাশের জায়গাগুলো সেটা দখল করবে। এই ধরনের একটা উদ্ভট উন্মাদ, জঙ্গিরা তো যেটা হয় যে উন্মাদ হয়, তাই না? এই উন্মাদ সে জীবনের শেষ পর্যায়ে এসে, তার তো আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কোনো ভাবনা নেই। তাদের হাতে সে অস্ত্র তুলে দিয়েছে, তাদের মুখে সে গালি তুলে দিয়েছে, তাদের জীবনে সে বিশৃঙ্খলা, ইনডিসিপ্লিন এবং অভদ্রতা শিখিয়ে দিয়েছে একটা অংশের, সকলের মধ্যে বলছি না, একটা অংশের রাজধানী কেন্দ্রিক অংশ। কিন্তু সে ভোটকে ভয় পায়। সে যদি কালকে যদি ভোট হয়, সত্যিকারের ভোট যদি সে উন্মুক্তভাবে করে,
এই উন্মাদের 1% জায়গাও বাংলাদেশে থাকবে না। কিন্তু আপনি বললেন যে 15 থেকে 20 শতাংশ মানুষ, জামাতের মধ্যেও এরকম আছেন, যে 15 থেকে 20 শতাংশ মানুষ হয়তো এরকমটা চাইছে, বাকিরা কিন্তু চাইছে না, মানে সংখ্যাগরিষ্ঠ মানুষ এটা চাইছে না। কখনোই চাইছে না। এই সংখ্যাগরিষ্ঠ মানুষ একটা দেশের যদি একটা জিনিস মন থেকে চায়, তাহলে কি দিনের পর দিন এই রকম অরাজকতা, অনৈতিক শাসন চলতে পারে? কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ তো নৈরাজ্যপূর্ণভাবে অস্ত্র হাতে নিয়ে নেমে আসে না, সাধারণত নেমে আসে না। অস্ত্র হাতে নিয়ে দাঙ্গা হাঙ্গামা করতে নেমে আসে তারাই, যারা দাঙ্গা হাঙ্গামা করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়। আপনি শুধু দেখুন সামনের দিনগুলোতে কি হতে যাচ্ছে। সংখ্যাগরিষ্ঠ মানুষ অপেক্ষা করছে যে একটা ভোট হবে, ভোটের মাধ্যমে তারা বার্তা দিয়ে দিবে যে তারা শান্তিপূর্ণ বাংলাদেশের মানে আমি বলবো ওই 5-10% মানুষও না, ভোটারদের মধ্যে হয়তো বা 1% হচ্ছে উগ্রবাদে বিশ্বাস করে। সে সে 1% কিন্তু মাথা চারা দিয়ে উঠতো না, এই 1% এখন মাথা চারা দিয়ে উঠেছে, কারণ রাষ্ট্র তাদেরকে সরাসরি সহযোগিতা করছে। রাষ্ট্র যদি সহযোগিতা না করে, পুলিশ প্রশাসন যদি এদেরকে সরাসরি অস্ত্র দিয়ে সহযোগিতা না করত, সামরিক বাহিনী যদি গিয়ে তাদেরকে সহযোগিতা না করত, দাঁড়িয়ে থেকে সহযোগিতা না করত, তাহলে তো এদের পক্ষে এত ক্ষমতা দেখানো, 15 বছর তো এগুলো ছিল না, এগুলো গর্তের মধ্যে লুকিয়ে ছিল, এখন এগুলো উদয় হয়েছে। এটা আবার ওটা কিন্তু ঠিকই গর্তের ভেতরে ঢুকে যাবে, যদি রাষ্ট্র সিদ্ধান্ত নেয় এই অরাজকতাটা আমি বন্ধ করব, কিন্তু সেই সিদ্ধান্ত রাষ্ট্র নিচ্ছে না। সেন্ট মার্টিন যদি দিয়ে দেওয়া হতো আমেরিকাকে, তাহলে কি এ ঘটনা ঘটতো না? প্রধানমন্ত্রী যদি দিয়ে দিতেন। দেখুন, আমি তো মানে সরকারের অভ্যন্তরের অনেক বিষয়গুলো তো আমি আলোচনার মধ্যে ছিলাম। একটি রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু এই ধরনেরও আলোচনা ছিল যে মানে আমাদের পদত্যাগ যদি হয়, বা মানে আমাদের সরকারের যদি পদত্যাগ হয়, হয়তোবা এই নৃশংস এবং যেই মানে উৎখাতের যেই লং মার্চ যেটা এখন, সেটাও পিছিয়ে দেওয়া হবে। তারা এতটুকুই আহ, আত্মবিশ্বাসী ছিল যে তারা প্রস্তাব দিয়েছে যে তুমি যদি চলে যাও, তাহলে আমি পিছিয়ে দিব তোমার বিরুদ্ধে যেই নৃশংস লং মার্চ পরিকল্পিত হয়েছে সেটাও। এই ধরনেরও আমি কিন্তু মানে আভাস পেয়েছি এবং আঁচ পেয়েছি এবং প্রস্তাবের কথাও শুনেছি। তো সুতরাং আপনি জানেন যে দেশে দেশে রেজিম চেঞ্জ করে নিজেদের একটা লক্ষ্য অর্জন করাটা কিন্তু অনেকগুলো রাষ্ট্রের কিন্তু এটা একটা প্র্যাকটিস। এটা ইন্টারন্যাশনাল রিলেশনে কিন্তু এটা আমরা পড়েছি, দেখেছি, হয়েছে। এবং সেটা আপনি ইউক্রেনে দেখুন, সেটা মিয়ানমার এখন কিন্তু এদের একটা একটা কিছু দেশের, মিয়ানমার কিন্তু এখন একটা বড় তাদের থিয়েটার। হ্যাঁ, একটা সময় আফগানিস্তান ছিল অনেক বড় ওয়ার থিয়েটার, সেখানে পাকিস্তানকে ব্যবহার করে, পেশোয়ারকে ব্যবহার করে সেখানে একটা বিশাল পরাশক্তির পরাজয় তারা সেখানে করেছিল। মিয়ানমারকে আমাদের আমার যেটা বিশ্লেষণ, সেখানে চীনের যে পরাজয় ঘটানোর জন্য আরেকটা থিয়েটার তারা সেখানে করতে চায়। হ্যাঁ, এবং সেখানে তাদের মিলিটারি বেস, বে অফ বেঙ্গলে, দেখুন বাংলাদেশে মিলিটারি বেস করতে হলে তো আমার যে সবচেয়ে বড় দুজন প্রতিবেশী পরাশক্তি আমি বলবো ভারত এবং চীন, তাদের তো অবশ্যই তাদের সাথে আলোচনা করতে হবে। আমি চাইলেই যুক্তরাষ্ট্রকে, সেন্ট মার্টিন কেন, আমার দেশের 1 ইঞ্চি কিন্তু আমি আমার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে আমার দুজন মেজর প্রতিবেশীকে আমি সংক্ষুব্ধ করে আমি সেটা করতে পারি না। আমি চাইলেও সেটা করতে পারবো না। সেটা কিন্তু প্রতিবেশী সুলভ নয়, এটা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা ডিজাস্ট্রাস ডিসিশন। সেই ডিজাস্ট্রাস ডিসিশন আমরা কেন নিতে যাব? অর্থনৈতিক জায়গাটাকে মানে খোলনলচে পাল্টানোর মতো করে স্বয়ং সম্পূর্ণ হবার দিকে যে জায়গাটা, কেন অনেকগুলো বছর হয়ে গেল, যে সেই জায়গাটাও মানে যতদিন অর্থনৈতিক জায়গাটা নড়বড়ে থাকবে, যতদিন অন্য দেশের উপর নির্ভরশীলতা থাকবে, মানে আমি সাধারণ যে পারস্পরিক নির্ভরশীলতা, আমি তার কথা বলছি না, কিন্তু ততদিন কিন্তু সেই আগ্রাসনটাও থাকবে আর কি, যে দেশেরই হোক। যেমন আমি আমি যে ফরেন কারেন্সির জন্য আমরা মধ্যপ্রাচ্যের উপরে ওই যে রেমিটেন্সের একেবারেই নির্ভরশীল। শুধু বিভিন্ন, এবং শুধু আরেকটা জিনিস হচ্ছে, যে তো ধরুন যদি একটা তুলনা টানি, ধরুন 1971, আমি অনেকবার বাংলাদেশে গেছি, কাজও করেছি আমি। তো সেটা হচ্ছে যে 1971 সাল, 71 সালের সেই যে স্বাধীনতা যুদ্ধ, বা এই প্রজন্ম তো সেটা জানে না। তো সে কিন্তু বাংলাদেশের এখনো একটা
টেন্ডেন্সি যে যে বারে বারে একাত্তরের সঙ্গে ফিরে যাওয়া, বা এই একাত্তর বনাম একাত্তর নয়, এই যে জায়গাটা থেকে বেরিয়ে তারপর তো অনেকগুলো দিন চলে গেছে। নতুন যে বাংলাদেশ যা যে গড়ে উঠছে, সেখানে সোশ্যাল মিডিয়া আছে, সেখানে সারা পৃথিবী খুলে যাওয়া আছে। নতুন করে ভাবনা চিন্তার কোনো জায়গা, বা যদি আপনারা কখনো ফিরে আসেন, বা যে মানে গণতান্ত্রিক কাঠামোর দিকে অনেকটা যদি ফিরে আসা একটা সরকার আসে, তাহলে কি এগুলো নিয়ে ভাবা হবে? অবশ্যই সেখানে দেখেন যে একাত্তর তো আমাদের একটা গৌরবময় ইতিহাস। হ্যাঁ, একাত্তরকে আমি এমন ভাবে সেটাকে আমি ব্যবহার করব না, করা উচিত নয় যেটা বদহজম হয়ে যাবে। যেটা আমি বলছি যে বদহজম হয়ে যাওয়ার যে বিষয়টা, বদহজম একাত্তর কখনো হয়নি, সেটা আমি মনে করি যে, কিন্তু একাত্তর বদহজম না হতে পারে, কিন্তু আমরা এর বদলে বিনোদনের জায়গায়, সৃষ্টিশীলতার জায়গায়, ক্রীড়ার জায়গায় মনোজাগতিক যে খিদাগুলো ছিল, আমরা যেটা বলছি যে এই যে মাসওয়েল নিড অফ হায়ারার্কি যেটা আছে, সেখানের মধ্যে তো যে আমার যে বেসিক নিডটা তো আমার সরকার পূরণ করেছে। পরবর্তী যেগুলো মনোজাগতিক খিদের সৃষ্টি হয়েছে, সেই জায়গায় কিন্তু আমরা দিতে পারিনি। সেখানেই কিন্তু উগ্রওয়াজ, রগরগে ধর্মীয় আলোচনা এবং জঙ্গিবাদী চিন্তা চেতনার সেখানে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সেখানে যদি আমি সুষ্ঠু বিনোদন, রিগ্রেসিভ। সেখানে যদি দর্শনের চর্চা হতো, সেখানে যদি কিন্তু আমার সেটা নিয়ন্ত্রণ করতে, প্রথমটা হচ্ছে নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে আমি আপনি 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 কাউন্টার দেব। কাউন্টার দেওয়াটা অনেক বেশি কঠিন, কিন্তু নিয়ন্ত্রণের জায়গায় আপনি ভারতবর্ষ বা এমনকি এমনকি আপনি অস্ট্রেলিয়া দেখবেন বা সিঙ্গাপুর দেখবেন বা শ্রীলঙ্কা দেখবেন, মানে অনেক কম জনগোষ্ঠীর দেশেও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমকে কিন্তু যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। আমরা সেখানে ব্যর্থ হয়েছি। আমরা সেখানে আমার বিরুদ্ধে যখন গণহারে উল্টোপাল্টা নিউজ করছে, আমি কিছুই করতে পারিনি, কারণ আমার সরকার সেক্ষেত্রে শিথিলতা দেখিয়েছে। আমাদের সেখানে অন্য চিন্তা ছিল যে না, নিয়ন্ত্রণ করা যাবে না, কাউন্টার করতে হবে। প্রথমত আপনাকে একটা উগ্রতাকে কিন্তু আগে নিয়ন্ত্রণ করতে হবে, তারপরে আপনি সেখানে সহনশীলতাকে দিয়ে কাউন্টার করবেন। কিন্তু আপনি যখন সেটাকে উগ্রতা, যখন জঙ্গিবাদীতে পরিণত হয়, সেটা নিয়ন্ত্রণ করা ছাড়া কিন্তু উপায় নেই। সেই ক্ষেত্রে আমি মনে করি প্রচার প্রচারণার জায়গা, এবং পশ্চিমা বিশ্বে যে সমস্ত প্রবাসীরা, বাংলাদেশিরা সেখানে আছেন, তাদেরকেও নানানভাবে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করে সেখানে প্রচার প্রপাগান্ডার মাধ্যমে তাদেরকে কিন্তু উত্তেজিত করা হয়েছে। তারা রেমিটেন্স পাঠাবেন না, তারা বাংলাদেশে ইসলাম ধর্মের বিরুদ্ধে আক্রমণ হচ্ছে, এই ধরনের প্রচারণা কিন্তু দীর্ঘদিন ধরে চলেছে। আবার প্রতিবেশী দেশ ভারতে প্রচারণা চলেছে যে ইসলাম ধর্মের বিষয়ে আমরা অতিমাত্রায় আমরা নাকি বিনিয়োগ করছি, কিন্তু আমাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে আমরা, তারা নাকি যেহেতু আমরা উগ্রবাদীদেরকে গ্রেফতার করছি, তাদের সবাইকে কিন্তু বানিয়ে দিয়েছে আলেম ওলামা। আমরা নাকি আলেম ওলামাদের উপরে অত্যাচার নির্যাতন করেছি, আমরা নাকি হিফাজতে ইসলামের এত লোককে হত্যা করেছি যে লাশ সমুদ্রে ভাসিয়ে দিতে হয়েছে। অথচ তারা ছবি হিসেবে দেখায় হাইতিতে মারা যাওয়া লাশগুলোর ছবি হিসেবে তারা কিন্তু গিয়ে দেখাচ্ছে। পরে আমরা গিয়ে দেখলাম ওগুলো হাইতিতে মারা যাওয়া ছবি। কিছুদিন আগে বিবিসি বাংলা তারা নিজেরা বলেছে যে বলছে আওয়ামী লীগ হেফাজতে ইসলামের শত শত কর্মীকে হত্যা করেছে, আজ পর্যন্ত একটা তালিকা দিতে পারেনি তারা কতজন নিহত হয়েছে বলে দাবি করছে। আত্মগোপনে আছেন, আত্মগোপন করে আছেন, একটা অন্য জীবনে রয়েছেন। তো আপনাকে এই আত্মগোপনের যে জীবন, সেই জীবনে আপনাকে কি ইন্সপায়ার করছে আগামী লক্ষ্যের দিকে এগিয়ে যেতে? আমরা আমি ব্যক্তিগতভাবে এই আত্মগোপনে যাওয়ার যে অনুশীলন, সেটা আমি আমার মানে পারিবারিক জীবনে দেখে এসেছি। যে আমার বাবা, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, এবং মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করার জন্য কিন্তু ভারতে তিনি সশস্ত্র প্রশিক্ষণ নিয়ে, ভারতীয় সেনাবাহিনীর যে মিলিটারি একাডেমি, সেখানে প্রশিক্ষণ নিয়ে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। 75-এর পরে প্রায় 5 বছরের মতন তিনি আত্মগোপনে ভারতে তাকে থাকতে হয়েছিল। সেই সময়ে প্রশিক্ষণ নিয়ে আবারও বাংলাদেশে আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনতে, ধর্মনিরপেক্ষ শক্তিকে আবারও পুনঃপ্রতিষ্ঠিত করতে আন্দোলন সংগ্রাম করেছেন। তো আমাদের যারা আত্মগোপনে আমরা আছি, আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেই দীর্ঘ 5, 6, 7 বছরের কিন্তু প্রয়োজনীয়তাটা এখন আর নেই। 1 বছরের মধ্যেই বাংলাদেশের সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম, তথ্য প্রযুক্তি নানানভাবে তারা উপলব্ধি করতে পেরেছে কি ভয়াবহ কর্মকাণ্ডটা বাংলাদেশে হয়েছে। আমরা এই মুহূর্তে প্রচার প্রচারণার কাজে আমরা নিজেদেরকে ব্যস্ত রেখেছি। এবং ব্যক্তিগত পর্যায়ে যদি বলি যে হ্যাঁ, আমার একটু বই পড়ার অভ্যাস আছে, সেই আমি বই খাতা এখন পড়ছি, এবং হয়তোবা লিখে রাখছি সরকারের যে, আমি আমি লেখার চেষ্টাটাও করছি, যে অভিজ্ঞতাটা হয়েছে যে আমাদের যে সমস্ত ব্যর্থতাগুলো, আমি যেটা আপনার সাথে এই মুহূর্তে শেয়ার হ্যাঁ, করেছি,
সবচেয়ে বড় এবারে ব্যর্থতা রেট্রোস্পেকশনটা নিশ্চয়ই এই সময় আসছে। রেট্রোস্পেক্ট হচ্ছে, আমি মানে একজন নৃতত্ত্ব যেহেতু পড়েছি, আইন যেহেতু পড়েছি, সেই দৃষ্টিকোণ থেকে, নিজের যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড সেই দৃষ্টিকোণ থেকে যদি দেখি, আমাদের যে সমস্ত ব্যর্থতাগুলো হয়েছিল, হ্যাঁ, সঠিকভাবে আইনের শাসনের জায়গায় আমাদের বড় একটা ব্যর্থতা হয়েছে। যে আপনি যে কথাটা বলেছেন যে আমাদের ঋণখেলাপি যারা ছিল, বড় বড় মানে ধনিক শ্রেণী, পুঁজিবাদী শ্রেণী, যেটা উত্থান ঘটেছে, তাদের সেই উত্থানের ক্ষেত্রে কিন্তু ন্যায়ের মাধ্যমে হয় নাই, অন্যায়ের মাধ্যমে হয়েছে। সেই অন্যায়কে আমরা প্রতিরোধ করতে পারিনি, সেই অন্যায়কে আমরা অনেকভাবেই প্রতিরোধ করতে পারিনি। সেই বিষয়ে কিন্তু আমাদের সেই উপলব্ধিটা হওয়া উচিত বলে আমি মনে করি। আমি তো নীতি নির্ধারণী পর্যায়ে নাই। আরেকটি বিষয় হচ্ছে সংস্কৃতি, সেটাও আমার 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 পড়াশোনার বিষয়। সাংস্কৃতিক একটা বিপর্যয় ঘটেছে। সেই বিপর্যয়ের জন্য আমরা বলবো, আমরা কতটুকু দায়ী সেটা আমি বলবো, সেটা আমি জানি না। হয়তোবা আমরা সেই জায়গাটাতে অতটুকু পরিমাণ মনোযোগী হওয়ার আগেই দুর্ঘটনাটা ঘটেছে কিছু কিছু। তবে এখনো আমি বলবো, বাংলাদেশের শতকরা 90% ঊর্ধ্বে মানুষ সেই বাঙালি সংস্কৃতিকে ধারণ করে, সেই চিরায়ত সংস্কৃতিকে ধারণ করে, সেই আহ, আহ, ধর্মকে ধর্মের জায়গায়, বিশ্বাসের জায়গায় রাখতে চায়। সেটাকে সংস্কৃতিতে, সেটাকে রাষ্ট্র পরিচালনায়, সেটাকে সমাজে সর্ব জায়গায় এনে গুবলেট পাকাতে কারো কোনো সেই ইচ্ছাটা নেই। কিন্তু একটি বিশাল শক্তি, আমি বলবো অর্থনৈতিকভাবে শক্তি, বিশাল শক্তি, তাদের সাথে তুরস্ক আছে, তাদের সাথে মধ্যপ্রাচ্য আছে, তাদের সাথে পাকিস্তানের মতো একটা অপরাজনৈতিক দেশ আছে, একটি অপশক্তি আছে। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করে, জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করে, ভারতকে ধ্বংস করা, মিয়ানমারে যুদ্ধ লাগানো, চীনের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া, এই কাজে তারা ব্যস্ত আছে। এটা থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে আবারও সেই সংগ্রামেই নামতে হবে, যে সংগ্রামে আমাদের পূর্বপুরুষরা নেমে বিজয়ী হয়েছিলেন।